গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের আজকের ক্লাসে আমি প্রীতম কুমার মণ্ডল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা গ্যাস টারবাইন সম্পর্কে বেসিক আলোচনা করেছিলাম। আজকে আমরা গ্যাস টারবাইনের থার্মোডাইনামিক সাইকেল তথা গ্যাস টারবাইনের হৃৎপিণ্ড ব্রেটন সাইকেলকে জানবো, যেটির মাধ্যমে আধুনিক তাপগতিবিদ্যা থেকে অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর ব্লুপ্রিন্ট সবকিছুই আছে। আমরা একটু গ্যাস টারবাইন উদ্ভাবনের ইতিহাস সম্পর্কে জেনে আসি। 1872 সালে আধুনিক গ্যাস টারবাইন উদ্ভাবিত হয়। ব্রেটন সাইকেল হচ্ছে একটি থার্মোডাইনামিক সাইকেল যা কনস্ট্যান্ট প্রেসারের গ্যাস ইঞ্জিনের জন্য কাজ করে। আমেরিকান প্রকৌশলী জর্জ ব্রেটন 1872 সালে এই গ্যাস টারবাইন সাইকেলকে আবিষ্কার করেন এবং এটির আধুনিক প্রয়োগ হচ্ছে আমাদের যে জেট টারবাইন বিমানের ক্ষেত্রে যেটি ব্যবহার করা হয় সেখানে। আমাদের এখানে প্রথমে কম্প্রেশন হয়, যেখানে হচ্ছে ইনটেকে জ্বালানি প্রবেশ করে এবং হচ্ছে ফ্যান ব্লেড ঘুরে তারপর কম্বাশন চেম্বারে এখানে জ্বালানি ফুয়েলের দহন হয় এবং এই দহনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তার ফলে আমরা হচ্ছে টারবাইন ঘুরিয়ে একটি মেকানিজম অপারেট করি এবং এই টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ শক্তি তৈরি হয় কখনো, এবং হচ্ছে এই টারবাইন থেকে উৎপন্ন রোটারি মোশনের মাধ্যমে প্লেন চলাচল করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি মূলত সংকুচিত বাতাস জ্বালানি মিশ্রণ থেকে শক্তি নিষ্কাশন করে কাজ উৎপন্ন করে, যা আধুনিক গ্যাস টারবাইন এবং এয়ার ব্রিদিং জেট ইঞ্জিনের মূল থ্রাস্ট এর ভিত্তি। আমাদের আদর্শ গ্যাস টারবাইন সিস্টেমে তিনটি প্রধান কম্পোনেন্ট বা উপাদান থাকে। কম্প্রেসর, যেখানে বাইরের বাতাস টেনে এনে একে উচ্চ চাপে সংকুচিত করা হয়। এরপর হচ্ছে কম্বস্টর, যেখানে সংকুচিত বাতাসের সাথে জ্বালানি মিশিয়ে ধ্রুব চাপে জ্বালানির দহন ঘটানো হয়। এরপর রয়েছে টারবাইন। টারবাইনের উত্তপ্ত গ্যাস প্রসারিত হয়ে টারবাইন ঘোরায় এবং যান্ত্রিক কাজ উৎপন্ন করে। এই যান্ত্রিক শক্তির একটি বড় অংশই কম্প্রেসর চালাতে ব্যবহৃত হয়। এখন আমরা ফিজিক্যাল ইঞ্জিনের আইডিয়া থেকে থার্মোডাইনামিক্স ক্যানভাস বা থার্মোডাইনামিক সাইকেলে প্রবেশ করব। আমাদের তাত্ত্বিক বিশ্লেষণের সুবিধার স্বার্থে আমাদের আদর্শ ব্রেটন সাইকেলকে আমরা একটি বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম হিসাবে চিন্তা করব, যেখানে আমাদের টারবাইন থেকে নির্গত গ্যাস পুনরায় কম্প্রেসরে ফেরত আসবে এবং এখানে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটিকে 4 ভাগে ভাগ করব এবং 4 ভাগে ভাগ করার মাধ্যমে আমাদের পিভি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করব। আমরা একই সাথে পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করা যায় সেই আইডিয়াটি দেখব। তো আমাদের ফিজিক্যাল সিস্টেমে প্রথম কম্প্রেসরে গ্যাস বা বাতাস প্রবেশ করে। এখানে আমাদের যে প্রক্রিয়াটি ঘটে সেটি হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, অর্থাৎ এখানে এনট্রপি ফিক্স থাকে। তাহলে আমরা এখানে ডায়াগ্রামটি আঁকার ক্ষেত্রে আমরা যদি টিএস ডায়াগ্রাম থেকে শুরু করি, আমাদের 1 নম্বর প্রসেস এবং এখানে এনট্রপি ফিক্সড আছে এবং এনট্রপি ফিক্স থেকে এখানে আমাদের কম্প্রেশন ঘটানো হচ্ছে। তাহলে কম্প্রেশন ঘটানো হলে আমাদের কি হবে? টেম্পারেচার বেড়ে যাবে। এনট্রপি যেহেতু ফিক্সড আছে, এটি আমাদের ওয়াই অক্ষে তার একটি লাইন হবে। আমাদের প্রসেস 1 থেকে 2 এখানে কম্প্রেশন হলো এবং আমাদের যেহেতু কম্প্রেস করা হয়েছে, প্রেসার বেড়ে যাবে, একই সাথে ভলিউম বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের 1 নম্বর পয়েন্ট থেকে আমাদের এটি চলে যাবে 2 নম্বর পয়েন্টে, যেখানে উচ্চ চাপ এবং উচ্চ ভলিউম রয়েছে। তাহলে আমরা দেখি এখানে পরিবেশের বাতাস প্রথমে কম্প্রেসরে প্রবেশ করে এবং সংকুচিত হয়। চাপ T1 থেকে আমাদের T2 তে চলে গেছে এবং তাপমাত্রা হচ্ছে এখানে T1 থেকে T2 তে বৃদ্ধি পেয়েছে। আয়তন V1 থেকে V2 তে হ্রাস পেয়েছে, যেহেতু কম্প্রেস করা হচ্ছে এজন্য আমাদের আয়তন কমে যাবে। এখানে আইসেন্ট্রপিক প্রক্রিয়া যেহেতু S1 ইকুয়ালস S2, অর্থাৎ আমাদের S এর ভ্যালু এখানে যেটি এটি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমাদের আমাদের গ্রাফের প্রথম অংশটুকু আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা দ্বিতীয় প্রক্রিয়ায় চলে আসবো। দ্বিতীয় প্রক্রিয়া আমাদের কম্বাসন চেম্বারে ঘটে। এখানে আইসোবারিক হিট অ্যাডিশন, অর্থাৎ এখানে আমাদের চাপ সেম থাকবে আইসোবারিক, এবং এখানে আমাদের এনট্রপি এবং
এবং টেম্পারেচার এইগুলির পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে প্রথমত সংকুচিত বাতাস এবং জ্বালানি কম্বাসন চেম্বারে প্রবেশ করে এবং হচ্ছে এখানে আমাদের চাপ কনস্ট্যান্ট থাকে, আমাদের চাপ P3। তাহলে আমরা এখান থেকে সরাসরি চাপ বরাবর, যেহেতু আমাদের ভলিউম আছে, এখান থেকে P3 তে চলে আসতে পারি আমাদের 2 থেকে 3 যে প্রক্রিয়া, এবং তাপমাত্রা আমাদের তীব্রভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের 1 থেকে 2 তে আমরা গেলাম, এরপর আমাদের 2 থেকে 3 তে তাপমাত্রা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পায় এবং গ্যাসের আয়তন প্রসারিত হয়। আমাদের V2 থেকে গ্যাসের আয়তন V3 হলো এবং এনট্রপি S2 থেকে S3 তে যায়। এরপর আমাদের আইসেন্ট্রপিক এক্সপানশনের যে প্রসেসটি রয়েছে, এই প্রসেসটি আমাদের টারবাইনে ঘটে থাকে। এখানে আমাদের যেহেতু এক্সপানশন হয়, এক্সপানশন হলে এখানে উত্তপ্ত সংকুচিত যে গ্যাস থাকবে সেগুলি টারবাইনের ব্লেডগুলোর ভেতর দিয়ে প্রসারিত হয়। গ্যাস তার অভ্যন্তরীণ শক্তি হারায়, কারণ সে যান্ত্রিক শক্তি হিসেবে সিস্টেমে চলে আসে এবং হচ্ছে টারবাইনটিকে ঘোরায় এবং আমাদের চাপ P3 থেকে P4 এ চলে আসে এবং তাপমাত্রা আমাদের T3 থেকে T4 এ নেমে আসে, কিন্তু আমাদের এনট্রপিটি এই সময় ফিক্স থাকে বা কনস্ট্যান্ট থাকে। আমাদের এনট্রপি S3 S4 দুটি ফিক্সড আছে। এরপর আমাদের সর্বশেষ প্রক্রিয়া, যেটি হচ্ছে আসলে আমাদের আউটপুটে, এখানে আমরা আইডিয়াল সাইকেল হিসেবে ধরেছিলাম। আমাদের এক্সস্টে এই প্রক্রিয়াটি হচ্ছে, এখানে আমাদের আইসোবারিক হিট রিজেকশন হচ্ছে আমাদের সিস্টেম যোগ্যচাপে P4 থেকে P1 এ পরিবেশের দিকে তাপ বর্জিত হয়। এখানে আমাদের ভলিউমটি কমে P4 থেকে P1 এ চলে আসে। তাপ বর্জনের কারণে আয়তন হ্রাস পেয়ে V1 এ চলে আসে এবং গ্যাসের তাপমাত্রা T4 থেকে পুনরায় T1 এ চলে আসে এবং এনট্রপি S4 থেকে S1 উভয়ই হ্রাস পায় এবং যার ফলে আমাদের পুরো চক্রটি শেষ হয়। তাহলে এখানে আমরা সম্পূর্ণ ব্রেটন সাইকেলটিকে যদি ড্র করি, আমাদের 1 নম্বর প্রসেসটি এখান থেকে শুরু হবে। কারণ 1 নম্বরে যখন আমাদের কম্প্রেশন হয়, তখন প্রেসার বেড়ে যায় এবং ভলিউম কমে যায়। 1 থেকে 2 তে আমাদের কম্প্রেশন হয়, এরপর কম্প্রেশন চেম্বারে যায়, তারপর আমাদের টারবাইনটি রোটেট করে এবং সর্বশেষ সে এক্সহস্ট সিস্টেমে ফিরে আসে। একইভাবে আমরা টিএস ডায়াগ্রামের ক্ষেত্রেও এই প্রক্রিয়াটি দেখাতে পারি। এবং পিভি ডায়াগ্রামের এই আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফলটি, এটি হচ্ছে আমাদের নিট কাজের প্রবৃদ্ধি বা নির্দেশ করে এবং টিএস ডায়াগ্রাম আমাদের তাপের আদান প্রদান এটি নির্দেশ করে। আমরা এখানে এই চিত্রটির মাধ্যমে দেখতে পাবো আমাদের কখন কোন পরিবর্তনগুলো ঘটছে। আমাদের 1 থেকে 2 এই আইসেন্ট্রপিক সিস্টেমে এখানে কম্প্রেসরে প্রেসার বেড়ে যাচ্ছে, কম্প্রেসরে প্রেসার বেড়ে যাচ্ছে এবং এখানে আমাদের ভলিউম কমে যাচ্ছে, আমাদের এখানে তাপমাত্রা বাড়ছে এবং এনট্রপি ফিক্স থাকছে। আমরা যদি গ্রাফটি বুঝতে পারি তাহলে আমরা বাকি কাজটি খুব সহজেই করতে পারবো। আমরা যদি 2 থেকে 3 এর ক্ষেত্রে প্রসেসটি দেখি, 2 থেকে 3 এর ক্ষেত্রে আমাদের প্রেসারটি এখানে ফিক্সড, কিন্তু আমাদের এখানে এনট্রপি চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে এবং ভলিউম চেঞ্জ হচ্ছে। এখানে আমাদের কম্বাস্টরের ক্ষেত্রে প্রেসার ফিক্স আছে, দেন আয়তন বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এনট্রপি বেড়ে যাচ্ছে। একইভাবে টারবাইনের প্রসেস এবং এক্সহস্টের প্রসেস, এই সবগুলি প্রসেসের সাথে আমরা কম্পেয়ার করতে পারি এবং আমাদের এই সমীকরণটি মিলিয়ে দেখতে পারি। এখন আমরা এখানে থার্মাল এফিসিয়েন্সি দেখব। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী একটি বদ্ধ চক্রের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির নিট পরিবর্তন হচ্ছে 0 হবে। তাহলে আমাদের কৃত কাজ হবে Q2-3, অর্থাৎ 2 থেকে 3 প্রসেসের ক্ষেত্রে আমরা যে তাপ দিয়েছিলাম এবং Q থেকে 4 থেকে 1 এ আসার ক্ষেত্রে আমাদের যে তাপ ব্যাক করেছিল, তাপীয় দক্ষতা হবে আমাদের যতটুকু আমরা তাপ দিয়েছিলাম এবং তার বিপরীতে আমরা কতটুকু কাজ পেয়েছিলাম। তাহলে আমরা তাপ দিয়েছিলাম হচ্ছে Q23 তে কম্বাসন চেম্বারে, এই প্রসেসটির সময় আমরা হচ্ছে তাপ দিয়েছিলাম এবং এখান থেকে আমরা
ওয়ার্ক আউটপুট পেয়েছি Q23 মাইনাস Q41। সুতরাং আমরা আমাদের এফিসিয়েন্সিকে লিখতে পারি 1 মাইনাস Q41 মাইনাস Q23। আমাদের এই প্রমাণটি কিন্তু অনেক ক্ষেত্রে পরীক্ষার সময় আসে। আমাদের পরীক্ষার সময় গ্যাস টারবাইনের স্কেমেটিক ডায়াগ্রাম এবং ব্রেটন সাইকেলের পিভিটিএস ডায়াগ্রাম এবং হচ্ছে এফিসিয়েন্সি, এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় আসে। কাজেই আমাদের এটি খুব ভালোভাবে শিখতে হবে। আমাদের ডান পাশে যে প্রয়োজনীয় সমীকরণগুলি দরকার, এখান থেকে আমরা ইকুয়েশনটিকে কনভার্ট করব। সেই সমীকরণগুলি লেখা আছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে প্রয়োজনীয় সমীকরণগুলি। তারপর আমি স্টুডেন্টকে বলবো এই সমীকরণগুলি আরেকটু ভালো করে আরেকবার রিভিউ করলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। তাহলে ধ্রুব প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি Q23 ইকুয়ালস টু সিপি T3 মাইনাস T2 এবং Q41 এর ক্ষেত্রে সিপি T4 মাইনাস T1। এখন আমরা এখানে এই ভ্যালুগুলি বসিয়ে দিচ্ছি। এখানে আমাদের Q23 এবং Q41 এর ভ্যালু বসিয়ে দিলে আমাদের সিপি যেটি ছিল, যেহেতু একই ফ্লুইড, আমাদের সিপির ভ্যালুটি সেম থাকবে, সিপির ভ্যালু কাটা গেল। তাহলে এটিকে আমরা লিখতে পারি 1 মাইনাস T4 মাইনাস T1 ডিভাইডেড বাই T3 মাইনাস T2। এখন এখান থেকে আমরা হচ্ছে T1 কমন নিলাম, T1 কমন নিলে আমরা পাই হচ্ছে T4 ডিভাইডেড বাই T1 মাইনাস 1 এবং নিচের থেকে আমরা T2 কমন নিলে পাবো T3 ডিভাইডেড বাই T2 মাইনাস 1। এখন আমরা অ্যাডিয়াবেটিক সমীকরণের যে হচ্ছে ইকুয়েশনগুলি সেগুলোকে ব্যবহার করব। আমাদের ডান পাশে যে সমীকরণগুলি আছে সেখানে আমরা দেখতে পাবো আমাদের T1 গামা into P1 to the power 1 minus gamma equals to T2 gamma into P2 the power 1 minus gamma। এই ইকুয়েশনটিকে আমরা যদি T1 T2 কে এক সাইডে রাখি তাহলে আমরা এরকম একটি সমীকরণ পাবো এবং T4 T3 জন্য আমরা এরকম একটি সমীকরণ পাবো। এখন যেহেতু আমাদের আইসোবারিক প্রসেস ছিল, কাজে আমাদের P2 P3 এই প্রেসারটি সেম এবং P4 P1 এই প্রেসারটি সেম। কাজে আমরা লিখতে পারি T1 বাই T2 ইকুয়ালস T4 বাই T3। এখন T4 এর নিচে আমরা যদি T1 কে নিয়ে আসি এবং T2 কে T3 কে আমরা উপরে নিয়ে গেলাম, আর গুণন করা হয়েছে, এখানে আর গুণন করা হলে আমরা এরকম একটি ইকুয়েশন পাবো। তাহলে আমাদের T4 বাই T1 ইকুয়ালস টু T3 বাই T2। তাহলে T4 বাই T1 আর T3 বাই T2 যদি সেম হয় তাহলে আমাদের এইখানে এই টার্ম যদি কাটাকাটি যায় আমাদের উপরে থাকবে T1 বাই T2। তাহলে উপরের সমতা অনুযায়ী আমাদের ব্র্যাকেটের অংশগুলি কাটাকাটি চলে যাবে। আমরা এফিসিয়েন্সি সমান পাবো 1 মাইনাস T1 বাই T2। এর মানে কি যে আমাদের T1 বাই T2 এর অনুপাত যত ছোট হবে ইঞ্জিনের তাপীয় দক্ষতা তত বেশি হবে। অর্থাৎ আমাদের কম্প্রেশন থেকে কম্বাশনে আমরা যত টেম্পারেচার কমিয়ে আনতে পারবো তত আমাদের ইঞ্জিনের তাপীয় দক্ষতা বৃদ্ধি পাবে। আমরা যদি চাপের অনুপাত হিসেবে এটিকে লিখতে পারি, তাপমাত্রার সমীকরণটিকে পুনরায় চাপের অনুপাত হিসেবে সাজানো যায়, যেখানে আরপি কে আমরা প্রেসার রেশিও বলছি P2 বাই P1। P1 হচ্ছে আমাদের সিলিন্ডারটি যখন এক্সটেন্ডেড অবস্থায় আছে সেই প্রেসার এবং P2 হচ্ছে আমাদের সিলিন্ডারটি যখন কম্প্রেসড অবস্থায় আছে সেই প্রেসার। এখন T1 বাই T2 এটিকে আমরা লিখতে পারি P1 বাই P2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। তাহলে এখানে P1 বাই P2 কে আমরা হচ্ছে আর হিসেবে লিখেছিলাম, এই জন্য এটা আমরা লিখছি 1 বাই আরপি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেটন সাইকেলের তাপীয় দক্ষতা মূলত শুধুমাত্র একটি ভ্যারিয়েবলের উপর নির্ভর করে, আমাদের যে চাপীয় অনুপাত আরপি P2 বাই P1 এইটির উপর। এই তত্ত্ব থেকে আমরা বাস্তব ক্ষেত্রে কি প্রয়োগ করতে পারি? বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পারি সমীকরণ অনুযায়ী আরপিএন মান বৃদ্ধি পেলে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। তবে আমাদের ইঞ্জিনিয়ারিং বাস্তবতায় আমাদের প্রত্যেকটি উপাদানের একটি সীমাবদ্ধতা রয়েছে, সেটি কতটুকু সংকুচিত বা কতটুকু প্রসারিত হতে পারবে। এমন অবস্থায়
তাপীয় ইঞ্জিনের বাস্তবতায় উপাদানের তাপ সংশ্রিত কম্প্রেসরের সীমাবদ্ধতার কারণে চাপের অনুপাত অসীম পর্যন্ত বাড়ানো সম্ভব নয়। এই কারণে আমাদের দক্ষতা বাড়ানো সম্ভব নয়। আধুনিক ইঞ্জিনগুলোর ক্ষেত্রে, আধুনিক গ্যাস টারবাইন এবং জেট ইঞ্জিনের ক্ষেত্রে আরপি, আমাদের জেট ইঞ্জিনের অনুপাত রেশিও, এই চাপের অনুপাতটি আমাদের ১১ থেকে ১৬ মধ্যে থাকে এবং এই ১১ থেকে ১৬ মধ্যে এটি আমাদের খুব ভালো এফিসিয়েন্সি দিয়ে থাকে এবং যান্ত্রিক স্থিতিশীলতার ভারসাম্য এখানে রক্ষিত হয়। সংক্ষেপে আমাদের ব্রেটন সাইকেল সম্পর্কে ধারণা, ব্রেটন সাইকেলের পিভি ডায়াগ্রাম এবং ডিএস ডায়াগ্রাম এবং এফিসিয়েন্সি সম্পর্কে আলোচনা এখানেই শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসগুলোতে আমরা কম্বাইন্ড পাওয়ার সাইকেল এবং অন্যান্য থার্মোডাইনামিক সাইকেলগুলো সম্পর্কে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।